নমস্কার, আমি জয়দীপ আর আপনারা শুনছেন এখন স্টোরি টাইম। খুশির খবর, আমরা খুব শিগগিরই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে চলেছি। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়তে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প। পুরুষোত্তম রামচন্দ্র। শুধু তিনি রামায়ণের নায়ক ছিলেন না, তিনি রাবণকে মেরে ব্রহ্মাণ্ডে শান্তি আর ধর্ম রক্ষা করেছিলেন। কিন্তু তার আরেকটি যে পরিচয় রামায়ণে পাই, তাতে তিনি ছিলেন সত্যিকারের প্রজাবৎসল রাজা। তাঁর রাজত্বে বসবাসকারী সাধারণ মানুষ ছিল মহা সুখী। হিংসা, দেশ, অরাজকতা, দুর্নীতি, ঘুষখোরি, কালোবাজারি এসব একেবারেই ছিল না। তাই রাম রাজ্যে মানুষ ছিল সর্বোত্তম সুখী। বর্তমান ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার অলিগলিতে যেখানেই যান না কেন, মানুষ ভালো নেই। তারা দুর্নীতি, কেলেঙ্কারি, চোরাবাজারি, ঘুষখোরি, বেরোজগারি ইত্যাদিতে জেরবার। তাই একটা সত্যিকারের রাম রাজ্যের খুব দরকার। এখন স্টোরি টাইমে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক রাজশেখর বসু, যিনি পরশুরাম ছদ্মনামে আমাদের অনেক মূল্যবান সাহিত্য সম্ভার দিয়ে গেছেন। তাঁরই লেখা একটা মজার গল্প রাম রাজ্য। এ গল্পে রাজনীতি আছে, ব্যঙ্গ আছে, আছে সমাজতন্ত্রের নানা দিক। তো দেরি না করে শুনে নেই পরশুরামের লেখা গল্প অবলম্বনে আমাদের নিবেদন রাম রাজ্য। জেলা জজ সুবোধ রায় সম্প্রতি অবসর নিয়ে কলকাতায় বাস করছেন। তিনি এখন গীতা পড়েন, সস্ত্রীক ঘন ঘন সিনেমা দেখেন, বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলেন এবং রাজনীতি নিয়ে তর্ক করেন। তার আরও একটি শখ আছে। প্রতি শনিবার সন্ধ্যায় তার বাড়িতে একটি সিয়াস বা প্রীত চক্রের অধিবেশন হয়। এই চক্রের সদস্য 7 জন, যথা সুবোধ রায় নিজে, বিপাশা দেবী তার পত্নী, হরিপদ কবিরত্ন অধ্যাপক, কানাই গাঙ্গুলি প্রবীণ দেশপ্রেমী, ভুজঙ্গ ভঞ্জ নবীন দেশপ্রেমী, অবোধ বিহারীলাল কারবারি দেশপ্রেমী এবং ভূতনাথ নন্দী বিখ্যাত মিডিয়াম। ভূতনাথ গুণী লোক। 3 মিনিট আবাহন করতে না করতে তার উপর পরলোকবাসীর ভর হয় এবং তার মুখ দিয়ে অনর্গল অলৌকিক বাণী বেরোতে থাকে। ভূতনাথের বয়স 30-এর মধ্যে। শোনা যায় পূর্বে সে স্কুল মাস্টার ছিল। তারপর গল্প, নাটক ও কবিতা লিখত এবং তারপর থিয়েটার সিনেমায় অভিনয় করত। এককালে তার একটা কুস্তির আখড়াও ছিল। সম্প্রতি নিজের আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করে সে পেশাদার মিডিয়াম হয়েছে। সুবোধবাবু তার একজন বড় মক্কেল। প্রীতিচক্রের মামুলি পদ্ধতি হচ্ছে অন্ধকার ঘরে সদস্যগণ টেবিলের 4 ধারে বসে সকলে হাত ধরাধরি করে কোনো পরলোকবাসীকে এক মনে ডাকেন। কিন্তু সুবোধবাবু খুঁতখুঁতে লোক। অন্ধকারে অন্য পুরুষ, বিশেষ করে ওই ভুজঙ্গ ছোকরা তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাত ধরে থাকবে, এই তিনি মোটেই পছন্দ করেন না। ভাগ্যক্রমে ভূতনাথকে পেয়ে তিনি নিশ্চিন্ত হয়েছেন। লোকটির ক্ষমতা আশ্চর্য। প্রেতাত্মার দল যেন তার পোষ মানা। সে যেখানে মিডিয়াম হয় সেখানে হাত ধরার দরকার হয় না। অন্ধকার না হলেও চলে। এমনকি প্রেতাত্মার কথার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে গল্প করাও চলে। চা, সিগারেট, পান খেতেও বাধা নেই। আজ শনিবার। সন্ধেবেলায় নিচের বড় ঘরে যথারীতি প্রেত চক্রের
বৈঠক বসেছে। সকল সদস্যই উপস্থিত আছেন। ঘরে আলো জ্বলছে, কিন্তু সব দরজা জানলা বন্ধ, পাছে কোনো উটকো লোক এসে বিঘ্ন ঘটায়। পূর্বে কয়েকটি অধিবেশনে চন্দ্রগুপ্ত, সিরাজউদ্দৌলা, নেপোলিয়ন, হিটলার প্রভৃতি নামজাদা লোক এবং পরলোকগত অনেক আত্মীয় স্বজন ভূতনাথের মারফত তাদের বাণী বলেছেন। সুবোধবাবু প্রশ্ন করলেন, আজ কাকে ডাকা হবে? ভুজঙ্গভঞ্জ বললে, আমার দাদা মশাইকে একবার ডাকুন। তার ভিক্টোরিয়া মার্কা গিনিগুলো কোথায় রেখে গেছেন খুঁজে পাচ্ছি না। অবোধ বিহারীলাল বললে, दादा चाचा मामू मौसा वो सब छड़िए देन, महात्मा जी के बोलान। দেখছেন তো দেশ জাহান নামে যাচ্ছে, তিনি একটা সলাহ দেন जिससे तुरंत राम राज्य হয়ে যায়। কানাই গাঙ্গুলি বললে, তাকে আর কষ্ট দেওয়া কেন, ঢের করে গেছেন, এখন একটু বিশ্রাম করুন। ভুজঙ্গভঞ্জ বললে, মহাত্মাজিকে ডেকে লাভ নেই, তিনি কি বলবেন তা তো জানাই আছে। চরকা চালাও, মাইনে কমাও, উইস্কি ছাড়ো, বান্ধবীদের তাড়াও, ব্রহ্মচর্য পালন করো, ওসব শুনতে গেলে কি রাজ্য চালানো যায়? কি বলেন কানাইদা? বিপাশা দেবী বললেন, আচ্ছা, মহাত্মাজির যিনি ইষ্টদেব সেই রামচন্দ্রকে ডাকলে হয় না? बहुत अच्छी बात বলিয়েছেন, রামচন্দ্র জি কই বুলান। সেই ভালো, রাম রাজ্যের ফার্স্ট হ্যান্ড খবর মিলবে। তাকে কোথায় পাবেন? তিনি ঐতিহাসিক পুরুষ কিনা তারই ঠিক নেই। বাবু কি বলেন? চেষ্টা করে দেখা যেতে পারে। বিপাশা দেবীর প্রস্তাব সউৎসাহে সর্বসম্মতিক্রমে গৃহীত হল। তখন সকলে গুনগুন করে গান গাইতে লাগলেন। দু মিনিট পরে ভূতনাথ চোখ কপালে তুলে মুখ উঁচু করে চেয়ারে হেলে পড়ল এবং অস্ফুট গো গো শব্দ করতে লাগল। সুবোধবাবু সসম্ভ্রমে বলে উঠলেন, কন্ট্রোল এসে গেছেন, অর্থাৎ মিডিয়ামের উপর অশরীরী আত্মার আবেশ হয়েছে। অবধবিহারী বলে উঠল, রাজা রামচন্দ্র জি কি জয়। ভূতনাথের মুখ থেকে শব্দ হলো, সুবোধবাবু বললেন, কে আপনি প্রভু? राष्ट्रभाषा हिंदी में पूछिए, रामचंद्र जी बांग्ला समझेन ना, अब कौन है महाराज? কবিরত্ন হাত জোর করে সবিনয় বললেন, প্রভু, যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো মার্জনা করুন, কৃপাপূর্বক বলুন কে আপনি। ভূতনাথের মুখ থেকে উত্তর বেরোল, অহম মারুতি। अरे ये तो चीना बोली বলছে। চীনা নয়, উনি দেবভাষায় বলছেন আমি মারুতি, স্বয়ং পবন নন্দন শ্রী হনুমানের আবির্ভাব হয়েছে। जय बजरंग बली महावीर जी, राम काज लगी तब अवतारा, कनक बरन तन पर्वतकारा। प्रभु आप हिंदी में कहिए राम राज्य की भाषा। ভূতনাথের জবানিতে মহাবীর আর একবার সজোরে খ্যাক করে উঠলেন। তারপর বললেন, রামরাজ্যের ভাষা তুমি কি জানো হে? এখন গন্ধমাদনে থাকি, কিন্তু আমার আদি নিবাস কিষ্কিন্ধা, মাইসোরের কাছে বেলারি জেলায়। আমার মাতৃভাষাই জগতের আদি এবং বুনিয়াদি ভাষা। যদি সে ভাষায় কথা বলি তবে তোমাদের রাজাজি আর পট্টেভিজি হয়তো একটু বুঝবেন,
কিন্তু জওহরলালজি, রাজেন্দ্রজি আর তোমরা বিন্দু বিসর্গ বুঝবে না। যাক যাক, আপনি যখন বাংলা জানেন তখন বাংলাতেই বলুন। কিরকম বাংলা? ঢাকাই না মানভূমের, না বাগবাজারি, না বালিগঞ্জি? আপনি মাঝামাঝি ভবানীপুরি বাংলায় বলুন, তাহলে আমরা সবাই বুঝতে পারবো। প্রভু মারুতি, আপনার আগমনে আমরা ধন্য হয়েছি, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র এলেন না কেন? তার আসতে বয়ে গেছে। তোমাদের কি এমন পুণ্য আছে যে তার সঙ্গে আলাপ করতে চাও? তার আজ্ঞায় আমি এসেছি। এখন কি জানতে চাও? চটপট বলে ফেলো, আমার সময় বড় কম। শুনুন মহাবীরজি, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আর কিছুই পাইনি। অন্ন নেই, বস্ত্র নেই, গৃহ নেই, ধর্ম নেই, সত্য নেই, ত্যাগ নেই, বিনয় নেই, তপস্যা নেই। बिल्कुल चोर डाकू लुटेरा काला बजरुआ गाठ कटिया। পুঁজিপতির অত্যাচার, সর্বহারার আর্তনাদ, জুলুম, ফাসিজম, ধাপ্পাবাজি, কথা তুবড়ি, ভাইপো ভাগ্নে, শালা শালি, পিস্তত মাস্ততর ভরণতন্ত্র। বিদেশি গুরুর প্ররোচনায় স্বদেশদ্রোহিতা, ভারতের আদর্শ বিসর্জন, স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যাচার, কিষাণ মজুরকে কুমন্ত্রণা, বোকা ছেলেদের মাথা খাওয়া, পিস্তল, বোমা। আরে থামো থামো, কি চাও তাই বলো। हम ही बोलছি, सुनेन महावीर जी, चारों तरफ घूस खबैया सब मुनाफा ছিনিয়ে লিচ্ছে। বড় কষ্টে রয়েছি, যেন দাঁতের মাঝে জীব। বিভীষণজি जैसा বলিয়েছেন, सुनह पवन सुत रहनी हमारी, जिमी दसनन ही मोहजीभ बिचारी। प्रभु, एक मुक्का मार के ये सब दांत तोड़िए देन। তুমি একটু চুপ করো তো বাবু। মহাবীরজি, আমরা কেবল রামরাজ্য চাই, তাহলেই সব হবে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, প্রজার সর্বাঙ্গীন মঙ্গল। পণ্ডিত মশাই, ব্যস্ত হলে চলবে না। রাষ্ট্র শাসনের ভার কদিনই আমরা পেয়েছি। মহাবীরজির কৃপায় যদি দেশদ্রোহীদের একটু জব্দ করতে পারি, দেখবেন শীঘ্রই কিষাণ মজুর রাজ হবে। কিষাণ মজদুর সেক্রেটারিয়েটে বসে রাজকার্য চালাবে? শোনেন কেন সব কথা? শুধু ভোট বজায় রাখবার জন্য ধাপ্পাবাজি। ভাই হে, ধাপ্পাবাজিদের ওস্তাদ তো তোমরা। তোমাদের এই গুটি কতক গুলি আমরা শিখেছি। থামো থামো, এখন ঝগড়া করো না। মহাবীরজি, দলাদলিতে দেশ উচ্ছন্নে যাচ্ছে। আপনি প্রতিকারের একটা উপায় বলুন। আমরা চাই বিশুদ্ধ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র। কিন্তু নানা দলের নানা কথা শুনে লোকে ঘাবড়ে যাচ্ছে। ডেমোক্রেসি আর দানা বাঁধতে পারছে না। একটা প্রাচীন ইতিহাস বলছি, শোনো। গোনর্ধ দেশের রাজা গোবর্ধনের 1,00,000 গরু ছিল। তারা রাজধানীর নিকটস্থ অরণ্যে চড়ে বেড়াতো। জনকতক গোপ তাদের পালন করত। কি একটা মহাপাপের জন্য অগস্ত্য মুনি শাপ দেন। তার ফলে রাজা এবং বিস্তর প্রজার মৃত্যু হলো। অবশিষ্ট সকলে পালিয়ে গেল। রাজার গরুর পাল রক্ষকের অভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ল এবং হিংস্র জন্তুর আক্রমণে বিনষ্ট হতে লাগলো।
তখন একটি বিজ্ঞ বৃষ বললে, এরকম অরাজক অবস্থায় তো আমরা বাঁচতে পারবো না। ওই পর্বতের গুহায় পশুরাজ সিংহ থাকেন, চলো আমরা তার শরণাপন্ন হই। গরুদের প্রার্থনা শুনে সিংহ বলল, উত্তম প্রস্তাব। আমি তোমাদের রাজা হলুম, তোমাদের রক্ষাও করব, কিন্তু আমাকেও তো জীবন ধারণ করতে হবে। অতএব তোমরা রাজকর স্বরূপ প্রত্যহ একটি নধর গরু আমাকে পাঠাবে। গরুর দল রাজি হয়ে প্রণাম করে চলে গেল এবং সিংহকে রাজকর দিতে লাগলো। কিছুকাল পরে সিংহ মাতব্বর গরুদের ডেকে আনিয়ে বললে, দেখো, একটি গরুতে আর কুলাচ্ছে না। রাজ্য শাসনের জন্য অনেক অমাত্য পাত্র মিত্র বহাল করতে হয়েছে। আমিও সংসারী লোক, পুত্র কন্যা ক্রমেই বাড়ছে, তাদেরও তো খাওয়াতে হবে। অতএব রাজকর বাড়াতে হচ্ছে। এখন থেকে তোমরা প্রত্যহ 10টি গরু পাঠাও। গরুরা বিষণ্ণ হয়ে যে আজ্ঞে বলে চলে গেল। আরো কিছুকাল পরে সিংহ বললে, ওহে প্রজাবৃন্দ, 10টি গরুতে আর চলে না। রাজ্য শাসন সোজা কাজ নয়, আর তোমরাও অতি বেয়ারা প্রজা। তোমাদের দমনের জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে। অতএব এখন থেকে প্রতিদিন 20টি করে গরু পাঠাও। গরুর মুখপাত্ররা উপায়ান্তর না দেখে এবারেও বললে, যে আজ্ঞে মহারাজ। তারপর তারা কাঁদতে কাঁদতে ফিরে গেল। তখন সেই বিজ্ঞ বৃষ বললে, এই অরণ্যের উত্তর প্রান্তে এক মহাস্থবির তপস্বী বৃষ আছেন। পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন, অখাদ্য ভোজনের ফলে বৃষত্ব পেয়েছেন। এখন তিনি তপস্যা করে গবর্ষী হয়েছেন। তিনি মহাজ্ঞানী। চলো তাকে আমাদের দুঃখ জানাই। গরুরা গবর্ষীর আশ্রমে গিয়ে তাদের দুঃখের কথা বললে। কিছুক্ষণ ধ্যানস্থ থেকে গবর্ষী বললেন, আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এটি তোমরা নিরন্তর জপ করো। গোহিতায় গভীর গবাং শাসনম। মানে কি হলো? অর্থাৎ গরুর হিতের নিমিত্ত গরু কর্তৃক গরু শাসন। আশ্চর্য! ঠিক যেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তারপর শোনো, গবর্ষী বললেন, এই মন্ত্রটি তোমরা সর্বত্র প্রচার করবে। 1 মাস পরে আবার আমার কাছে আসবে। গরুর দল মন্ত্র পেয়ে তুষ্ট হয়ে চলে গেল এবং 1 মাস পরে আবার এলো। গবর্ষী প্রশ্ন করলেন, তোমাদের সংখ্যা কত? গরুরা বললে, প্রায় 1 লক্ষ। সিংহ অনেককে খেয়েছে, নয়তো আরো বেশি হতো। গবর্ষী বললেন, সিংহ আর তার অনুচর বর্গের সংখ্যা কত? গরুরা বললে, 100 খানিক হবে। গবর্ষী বললেন, মন্ত্র জপ করে তোমাদের তেজ বৃদ্ধি পেয়েছে। এখন এক কাজ করো, সকলে মিলে শিং উঁচিয়ে চারিদিক থেকে তেড়ে গিয়ে সিংহদের গুটিয়ে দাও। গরুর দল মহা উৎসাহে সিংহদের আক্রমণ করলে
গোটা কতক গরু মরল ঠিকই, কিন্তু সিংহের দল একেবারে ধ্বংস হলো। কিন্তু আবার তো অরাজক হলো। গরুরা গণতন্ত্রের মন্ত্র শিখেছে। তারা নিজেদের মধ্যে থেকে কয়েকটি চালাক উদ্যমশীল গরু নির্বাচন করে তাদের ওপর প্রজাশাসনের ভার দিল। কিছুকাল পরে দেখা গেল সেই শাসক গরুদের খাড়া খাড়া গোঁফ বেরিয়েছে, শিং খসে গেছে, খুরের জায়গায় থাবা আর নখ হয়েছে। তাদের কেউ বাঘের, কেউ শিয়ালের, কেউ ভাল্লুকের রূপ পেয়েছে। প্রজা গরুরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে, ভাই সব, এ কি দেখছি? কোন পাপে তোমাদের এই শাপদ দশা হলো? শাসক গরুরা উত্তর দিলে, পাপ নয়, আমরা ক্ষত্রিয় হয়েছি, ঘাস খেয়ে রাজকার্য করা চলে না, জাবর কাটতে বৃথা সময় নষ্ট হয়। এখন আমরা আমিষাহারী, ঘরে বাইরে শত্রুরা ওত পেতে আছে। তোমাদের রক্ষণ আর সেবার জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে। আমাদের প্রচন্ড পরিশ্রম করতে হয়, সেজন্য ক্ষুধাও প্রবল। বনের সব মৃগ আমরা খেয়ে ফেলেছি। যদি সুশাসন চাও, তবে তোমরা সকলে কিঞ্চিত স্বার্থ ত্যাগ করে আমাদের উপযুক্ত আহার যোগাও, যেমন সিংহের আমলে যোগাতে। গরুরা রাজি হলো, কিন্তু গুটি কতক ধূর্ত গরু ভাবলে, বাহ, এরা তো বেশ আছে, সর্দারি করে বেড়াচ্ছে, ঘাস খুঁজতে হচ্ছে না, জাবর কাটতে হচ্ছে না, আমাদেরই হাড় মাস কর্মর করে খাচ্ছে, আমরাই বা ফাঁকে পড়ি কেন? এই স্থির করে তারা দল বেঁধে শাপদ গরুদের গুঁতিয়ে তাড়িয়ে দিলে এবং নিজেরাই শাসক হলো। কিছুকাল পরে তারাও শাপদ হয়ে গেল এবং তাদের দেখে অন্য গরুদেরও প্রভুত্বের লোভ হলো। এই রকমে সমস্ত গরু গুঁতোগুতি কামড়াকামড়ি করে মরে গেল। গোনার্ধ দেশ একটি গো ভাগাড়ে পরিণত হলো। আপনার এই গল্পের মোরালটা কি? আপনি কি বলতে চান গণতন্ত্র খারাপ? তন্ত্রে রাজ্য শাসন হয় না, মানুষই রাজ্য চালায়। গণতন্ত্র বা যে তন্ত্রই হোক, তা শব্দ মাত্র, লোকে ইচ্ছানুসারে তার ব্যাখ্যা করে। ঠিকই বলেছেন। ব্রিটেন, আমেরিকা, রাশিয়া প্রত্যেকেই বলে যে তাদের শাসনতন্ত্র খাঁটি ডেমোক্রেসি। শাসন পদ্ধতির নাম যাই হোক, দেশের জনসাধারণ রাজ্য চালায় না। তারা কয়েকজনকে পরিচালক রূপে নিযুক্ত করে, অথবা ধাপ্পায় মুগ্ধ হয়ে একজনের বা কয়েকজনের কর্তৃত্ব মেনে নেয়। এই কর্তারা যদি সুবুদ্ধি, সাধু, নিঃস্বার্থ, ত্যাগী, কর্মপটু হয়, তবে প্রজারা সুখে থাকে। কিন্তু কর্তারা যদি মূর্খ হয়, অথবা ধূর্ত, অসাধু, স্বার্থপর, ভোগী আর অকর্মণ্য হয়, তবে প্রজারা কষ্ট পায়। কোনো তন্ত্রেই ফল হয় না। আপনার রামরাজ্য কি ছিল? একেবারে অটোক্রাসি, স্বৈরাতন্ত্র, প্রজাদের কোনো ক্ষমতা ছিল না। কে বললে ছিল না? কৌশল রাজমহিষী সীতার বনবাস হলো কাদের জন্য? শম্ভুককে মারা হলো কাদের কথায়? কিন্তু রামচন্দ্রের এইসব কাজ কি ভালো? ভালোই হোক আর মন্দই হোক, রামচন্দ্র লোকমত মেনেছিলেন। তখনকার ভালো মন্দের বিচার করা এখনকার লোকের সাধ্য নয়। লোকমত সৃষ্টি করেন প্রভাবশালী সুবুদ্ধি সাধুগণ অথবা ধূর্ত অসাধুগণ। রামচন্দ্র নিজের মতে চলতেন না। নিঃস্বার্থ জ্ঞানী ঋষিরা কর্তব্য অকর্তব্য বেঁধে দিয়েছিলেন, রামচন্দ্র তাই মানতেন, প্রজারাও তাই মানত। এখনকার বিচারে
ঋষিদের অনেক বিধানে ত্রুটি বেরোবে, কিন্তু তারা ঐশ্বর্যকামী বা প্রভুত্বকামী ছিলেন না। রাজার কর্তব্য অকর্তব্য সম্বন্ধেও সকলে প্রায় একমত ছিলেন। সেজন্য কেউ তাদের ছিদ্র পেত না, বিপক্ষও না। অর্থাৎ রামরাজ্য মানে ওয়ান পার্টি ঋষিতন্ত্র। এখন সেরকম ঋষি জোগাড় করা যায় কি করে? ঋষি চাই না, যাদের হাতে দেশ শাসনের ভার এসেছে তারা যদি বুদ্ধিমান, সাধু, নিঃস্বার্থ ত্যাগী কর্মী হন, তবে লোকমত তাদের অনুসরণ করবে। কিন্তু ধূর্ত অসাধুরা তাদের পিছনে লাগবে, ভাঁওতা দিয়ে সপক্ষে ভোট জোগাড় করবে, কর্তৃত্ব দখল করবে। কতদিন তা পারবে? স্বাধীনতা লাভের চেষ্টায় তোমাদের বহু লোক বহু বাধা পেয়েছেন, জীবনপাতও করেছেন। তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি, কিন্তু তাদের সাধনা সফল হয়েছে। রামরাজ্য অর্থাৎ সাধুজন পরিচালিত রাজ্যের প্রতিষ্ঠাও সেই রকমের হবে। এই ব্রত যারা নেবেন তারা নিজের আচরণ দ্বারা প্রজার বিশ্বাসভাজন হবেন। উপস্থিত সুবিধার জন্য কুটিল পথে যাবেন না। লোভী ধনপতি অথবা অসাধু সহকর্মীদের সঙ্গে রফা করবেন না। দুষ্কর্ম উপেক্ষা করবেন না। বারবার পরাভূত হলেও তাঁদের চেষ্টা কালক্রমে সফল হবেই। যতদিন একদল লোক এই ব্রত না নেবেন ততদিন শাসনতন্ত্রের নাম নিয়ে তর্ক করা বৃথা। মহাবীরজি, আপনার ব্যবস্থা এখন অচল, ওতে গণতন্ত্র হবে না। এই যুগে ধর্মপুত্র যুধিষ্ঠিরের কেউ নেই। তবে সেই গরুদের মতো গুতগুতি কামড়াকামড়ি করে মরগে। ব্রিটিশ জাতির মধ্যে কি অসাধুতা আর অপটুতা নেই? তাদের দেশে তো গণতন্ত্র অচল হয়নি। বিদেশে তারা যতই অন্যায় করুক, নিজের দেশ শাসনের জন্য যে সাধুতা আর পটুতা আবশ্যক তা তাদের আছে। যাই বলুন মহাবীরজি, আগে এই ভুজঙ্গবায়ের দলটিকে শায়েস্তা করতে হবে। যত সব ঘরবেদি বিভীষণ, দাঙ্গাবাজ, খুনে ডাকাত, কুচক্রি, কমরেড। মহাবীরজি, এই কানাইদার দলটাকে ধ্বংস না করলে কিছুই হবে না। যত সব ভেগদারি ভণ্ড, ক্রোড়পতির কুত্তা। মুখ সামলে কথা বলো ভুজঙ্গ। যত সব মিটমিটে শয়তান, বিড়াল তপস্বী, রক্তচোষা বাদুর। কানাই গাঙ্গুলি অত্যন্ত চটে উঠে ঘুষি তুলে মারতে এলো। ভুজঙ্গ তার হাত ধরে ফেললে। দুজনে ধস্তাধস্তি হতে লাগলো। সুবোধবাবু বিব্রত হয়ে বললেন, ওফো, তোমাদের কি স্থান কাল জ্ঞান নেই? হ্যাঁ, এখন মারামারি করছো? ওহে অবোধ বিহারী, থামিয়ে দাও, থামিয়ে দাও। আমি আজ একাদশী কিয়েছি বাবুজি, বহুত কমজোর আছি। মহাবীরজি, আপনি উপস্থিত থাকতে এই সুন্দর উপসুন্দর লড়াই হবে? ভূতনাথ তড়াক করে লাফিয়ে উঠল এবং নিমেষের মধ্যে পিছন থেকে লাথি মেরে কানাই আর ভুজঙ্গকে ধরাশায়ী করে দিলে। তারপর আবার নিজের চেয়ারে বসে চোখ কপালে তুলে সমাধিস্থ হল। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে ভুজঙ্গ বললে, সুবোধবাবু, আপনার বাড়িতে এই অপমান সইতে হবে? পশ্চাৎ দেশে হাত বুলাতে বুলাতে কানাই বলে উঠলে, কুমোরের পুত্র ভূতু নন্দী ব্রাহ্মণের গায়ে লাথি মারবে? আরে এ কানাইয়া বাবু, গুসা করবেন না। লাত তো ভূতনাথ বাবুর থোড়াই আছে, খুদ মহাবীরজি লাত লাগিয়েছেন। ঠিক কথা। ভূতনাথের সাধ্য কি? স্বয়ং শ্রী হনুমান কলহ নিবারণের জন্য লাঠি ছুঁড়েছেন। দেবতার পদাঘাতে চিত্তশুদ্ধি হর, তাতে অপমান নেই। যেতে দিন, যেতে দিন মহাবীরজি, কিছু মনে করবেন না। अच्छा महावीर जी बोलें तो राम राज्य होने से ये शेयर मार्केट
कुछ तेज होबे, बड़ा नुकसान যাচ্ছে। মহাবীর এ কথার কোনো উত্তর দিলেন না। ভূতনাথের মাথা ধীরে ধীরে সোজা হতে লাগলো। লক্ষণ দেখে সুবোধবাবু বললেন, কন্ট্রোল ছেড়ে গেছেন। দাদা, একটু চা আনতে বলুন। अरे भूतनाथ बाबू, महावीर जी तो बहुत झंझट की बात बोलिएছেন, लात भी मारिएছেন। বলেন কি? লাথি মেরেছেন? কাকে? আমাদের কানাইদা আর ভুজঙ্গদাকে? সর্বনাশ! ইস, বড় অপরাধ হয়ে গেছে। কিছু মনে করবেন না দাদারা, আমার কি আর হুঁশ ছিল? দিন, পায়ের ধুলো দিন। আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পের কথকের ভূমিকায় রয়েছেন সোমা মিত্র। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টাবুন চৌধুরী, সুমিত ঘোষ, অভিষেক ব্যানার্জি, রাজা সর্দার, ইন্দ্রনীল রায়, মৌসুমী ঘটক এবং জয়দীপ গঙ্গোপাধ্যায়। গল্পের পোস্টার ও আবহ সংযোজন জয়4 ক্রিয়েশন। সমগ্র পরিকল্পনা ও পরিবেশনায় আমি জয়দীপ। প্রযোজনা টিম এখন স্টোরি টাইম। আজকের উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ভালো গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।